নমস্কার। আজকের নাটক শপথ। পেন নাম হয় গো বাবুরা, আমি গীতা পারি। আপনাদের কাছে একটা আবেদন নিয়ে এসেছি গো। এই যে দেখছেন আমার কোলে, এই একরত্তি ছেলেটা, এ আমার নাতি, 5 বছরে পড়ল। ওর বাপ জন্মের পর অন্য মেয়ে মানুষ নিয়ে ঘর বাঁধল আমার মেয়েরে ছেড়ে। আর ওর মা হতভাগী স্বামী ছেড়ে যাওয়ার শোকে গলায় দড়ি দিল। একবারও ভাবলনি মাটার কথা, ভাবলনি এই একরত্তি প্রাণটাকে কে দেখবে। আচ্ছা, আমিও তো 30 বছর বয়সে বেধবা হয়েছি। কই, আমি তো পারিনি পেটের মেয়েরে ভাসাই দিয়ে জীবন থেকে পাইলে যেতে। স্বামী হারানোর শোক কি আমি পাইনি? পেয়েছি। কিন্তু তাই বলে যাকে পৃথিবীতে এনেছি তাকে ফেলে চলে যেতে হবে? নেমো খারাপ, নেমো খারাপ। পেটের মেয়ে হলে কি হবে যে পেটের সন্তানরে বাঁচায় দে স্বামীর শোকে মরতে পারে? সে নেমো খারাম ছাড়া আর কি? তা যা বলছিলাম বাবুরা, আমার এই নাতিটার জন্ম থেকে একটা কিডনি খারাপ, আর একটাও খারাপ হতে শুরু করেছে। ডাক্তারবাবুরা বলছে ও নাকি আর আর বেশি দিন বাঁচবে না, যদি না অপারেশন করে একটা ভালো কিডনি ওকে দেওয়া যায়। তো আমি ডাক্তারবাবুকে বললুম আমার একটা কিডনি নিয়ে যদি ওকে দেন, কিন্তু তা হলো না। কিসব যেন মিলল না। কিডনি কিনে অপারেশন করতে অনেক টাকার দরকার। অত টাকা আমি কোথায় পাবো? লোকের বাড়ি গতর খেটে একবেলা খেয়ে না খেয়ে নাতিটার চিকিৎসা করাচ্ছি। তাও জানি না ওকে বাঁচাতে পারবো কি না। তাই বলছিলাম, আপনারা যদি সবাই মিলে একটু ঠাকুরকে ডাকেন, আর না আমার নাতিটা বেঁচে যাবে গো। তাছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই গো, ওর জন্যই বেঁচে আছি। অবশ্য ঠাকুর মাথার উপর আছে। সেই দিন কি হলো জানেন? নাতিরে কলকাতায় সবচেয়ে বড় সরকারি হাসপাতালে নিয়ে গেছি দেখাতে। ওমা, ওখানে গিয়ে দেখি ওখানকার সবচেয়ে বড় কিডনির ডাক্তার আমার সোনা মা। আমি তো দেখে অবাক। সেই তো আমার কানুরে দেখলো, তারপর ভর্তির ব্যবস্থা, অপারেশনের দিন সব ঠিক করে দিল। তারপর আমাকে বুকে জড়িয়ে ধরে বললে, টিটুমা, তুমি কিছু চিন্তা করো না, তোমার কানুর কিচ্ছু হবে না। ওকে ভালো করার সব দায়িত্ব এখন থেকে আমার। এই দেখো, তোমাদের তো বলাই হয়নি আমার সোনামার কথা। সে কি আজকের কথা গো, 25 বছর আগের কথা। স্বামী মরে যাবার পর ছোট্ট মেয়েটাকে শাশুড়ির কাছে রেখে আমি কলকাতায় চলে এলাম লোকের বাড়ি কাজ খুঁজতে। কি করব বলো, এতগুলো পেট চালাবার আর তো কেউ নেই। কলকাতায় এসে একটা বড় ফ্ল্যাট বাড়িতে কাজ পেলাম, রাত দিনের কাজ, ভালো মাইনে, খাওয়া পড়া আলাদা, শোবার ঘর, 3 জনের সংসার, স্বামী স্ত্রী আর ফুটফুটে একটা ছোট্ট মেয়ে। তখনও কথা ফোটেনি মুখে। স্বামী স্ত্রীর রোজ ঝগড়া মারামারি লেগেই থাকতো। ছোট্ট মেয়েটা ভয় কাঁপতো, চিৎকার করে কাঁদতো। আমি ওকে বুকে জড়িয়ে নিয়ে আমার ঘরে চলে যেতুম। মনে মনে ভাবতুম, সারাদিন যে যার আপিসে থাকিস,
বাড়ি এলেই তোদের এই রোজকার তাণ্ডব, কেউ কাউকে সহ্য করতে পারিস না। তাহলে কেনই বা বিয়ে করলি, আর কেনই বা এই ছোট্ট প্রাণটারে পৃথিবীতে আনলি? ও মা, একদিন সকালে বৌদিমণি সব জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে চলে গেল অন্য একটা বাবুর সাথে। যাবার আগে আমার হাত দুটো ধইরে বইলে গেল, মাসি, মেয়েকে তোমার হাতে দিয়ে গেলাম, ওকে বড় করো, কখনো ওকে ছেড়ে যেও না। আমি ভালো মা হতে পারলাম না, তুমি ওকে মায়ের স্নেহ দিয়ে বড় করো, ওর খুব ভালো মা হয়েও। কত বারণ করলাম, ঘর ছেড়ে যেওনি মা, এইটুকুন দুধের শিশুরে ফেলে যেওনি। কিছুতেই শুনলে না। পর পুরুষের সাথে সংসার ফেলে ওই ছোট্ট ফুলের মতো মেয়েটাকে আমার কোলে দিয়ে চলে গেল। তারপর কদিন পর থেকেই রাতের বেলায় দাদাবাবুর ঘরে একজন মেয়ে মানুষের আসা যাওয়া শুরু হলো। তারপর এক সপ্তাহ কাটলো না, দাদাবাবুও জিনিসপত্র নিয়ে ওই মেয়ে মানুষটার সাথে বাড়ি ছেড়ে চলে গেল। যাবার আগে মেয়ের মুখটা অবধি দেখলো না। আমার মাথায় তো হাত, এত বড় বাড়ি, এত দামি দামি জিনিস, তার ওপর এই এক রত্তি মেয়ে, কি করে সামলাবো এত সব? ঠাকুরকে ডাকতে লাগলাম আর একটা করে দিন কাটাতে লাগলাম। ওই মেয়ে বাড়তে লাগলো আমার বুকের দুধ খেয়ে। তবে টাকা পয়সার জন্য কখনো ভাবতে হয়নি। প্রত্যেক মাসে একটা মোটা অঙ্কের টাকা একজন দিয়ে যেত আমার হাতে, ওই টাকায় চলে যেত আমাদের। গ্রামেও টাকা পাঠাতাম। হিয়াকে আমি প্রথম থেকেই সোনামা বলে ডাকতাম, আর ও মুখের প্রথম যখন কথা ফুটল আমাকেই মা বলে ডাকলো। একটু বড় হতেই ওকে স্কুলে ভর্তি করে আসলাম। বৌদিমণি ফোন নাম্বার দিয়ে গেছিল, বলেছিল হিয়ার জন্য যখন যা টাকার দরকার হবে যেন চেয়ে নিই। স্কুলে ভর্তি করতে গিয়ে আর এক ঝক্কি, বলে বাবা মা কোথায়, তাদের আসতে হবে। বুদ্ধি করে বললুম তারা দুজনেই বিদেশে চাকরি করে, মেয়ে আমার কাছেই বড় হয়েছে। সোনামা একটু বড় হতেই আমি ওকে ওর বাবা মার কথা সব জানিয়ে দিলাম। সে রাতে আমার বুকে মুখ গুজে কি কান্না মেয়ের। তারপর কত বুঝিয়েছি, আমারে মা বলে ডেকুনি। তো মেয়ে বলে, তুমি ছাড়া আর কেউ আমার মা নয়, মা তো শুধু জন্ম দিয়েই গেছে, বড় করেছ তুমি, ওদেরকে তো মনেই পড়ে না। পড়বে কোত্থেকে, বাপ কোনোদিন মেয়ের মুখই দেখতো না, এমনকি বাড়ি ছাড়া দিনও মেয়ের মুখ না দেখেই চলে গেছিল। এইভাবেই দিন কাটতে লাগলো। পেটে সন্তান বড় হতে লাগলো শাওরির কাছে গ্রামের বাড়িতে, আর আমি হয়ে গেলাম সোনামার তিতুমা। সে বেড়ে উঠতে লাগলো আমার বুকে, আমার শাসনে। তারপর সময় পেলেই আমাকে লেখাপড়া শেখাতো, নাম সই করা, দুপাতা বাংলা পড়া সব শিখিয়েছিল, দু চারটে ইংরেজি কথাও শিখিয়েছিল। এমনিভাবেই কোথা দিয়ে 22টা বছর কেটে গেল টেরই পেলাম না। শাওরি ধরেই নিল মেয়েকে গছিয়ে বউ পাইলেছে শহরে, আর ফিরবে না। কিন্তু আমি যে কি কারণে এতগুলো বছর এ বাড়ি ছেড়ে আমার সোনামাকে ছেড়ে বেরোতে পারলাম না, তা একমাত্র
ঈশ্বরই জানেন। তারপর সোনামা ডাক্তারি পড়তে অন্য শহরে চলে যাবার পর আমার ছুটি হলো। যাবার দিন সে কি কান্না আমারে জড়িয়ে ধরে। ঠাকুরকে জোর হাত করে বললাম, বাপ মা হারা মেয়েটাকে এতগুলো দিন বুকে আগলে রেখেছি, আজ তোমার ভরসায় ছাড়ছি, তুমি ওকে দেখো। গ্রামে ফিরলাম 22 বছর পরে। শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নেই তখন। বাড়িতে এক পঙ্গু ননদ আর মেয়ে। মেয়ে তখন বিয়ের যোগ্যী। আমায় দেখেই ঝাঁপিয়ে পড়ল আমার বুকে। কোথায় ছিলে মা, কোথায় হাইরে গেছিলে? এত বছরে একবারও মনে পড়েনি তোমার রানুর কথা? বললুম, না রে মা, পেটের সন্তানকে ভুলে কেউ থাকতে পারে? তবে কি জানিস, ওখানেও একটা ছোট্ট রানু ছিল, আমার সোনা মা। সে বড় অভাগী। বাপ মা থাকা সত্ত্বেও তার কেউ ছিল না আমি ছাড়া। তাই তাকে ছেড়ে আসতে পারিনি মা। সে ডাক্তার হতে অন্য শহরে গেল, তবে আমি ছুটি পেলাম। সেই রানু আমার অকালে চলে গেল। এখন বেঁচে আছি শুধু এই নাতিটার মুখ চেয়ে। ওকে ভালো করতে হবে, করতেই হবে। পরশু কানু বাবার অপারেশন। সোনামা সব ব্যবস্থা করে দিচ্ছে। আজ সকালে নাতিটারে নিয়ে ভর্তি হয়েছি এই হাসপাতালে। কে জানি একজন তার একটা কিডনি দিচ্ছে বিনা পয়সায় আমার কানুরে। হে ঈশ্বর, তার মঙ্গল করো। সিস্টার দিদি, ও সিস্টার দিদি, একটু শুনবে? বলছিলাম, কাল অপারেশনের সময় আমার কানুর কাছে একটু থাকতে পারবো তো? কি বলছো? থাকতে দেবে না? বাইরে বসে থাকতে হবে? ঠিক আছে। কতক্ষণ হবে অপারেশন? 7 ঘন্টা? ঠিক আছে, আমি বাইরেই বসে থাকবো ক্ষণ। আচ্ছা, সোনামা মানে তোমাদের বড় ডাক্তার দিদি একবারও এলো না দেখতে? ও অপারেশনের জোগাড় করতেছে? অপারেশন সেই করবে বুঝি? যাক বাবা, নিশ্চিন্ত হলুম। সোনামার হাতে অপারেশন হলে আমার কানও ভালো হবেই। না বাবা, কাঁদে না। এই তো আমি। তুমি ঘুমাও, কাল অপারেশন হবে, তুমি ভালো হয়ে যাবে। আয় রে আয়, ঘুম কানুরে চোখে আয়। হ্যাঁ সিস্টার দিদি, ওকে নিয়ে যাবে এখনই? ও আমাকে একটু ভেতরে থাকতে দাও না গো। দেবে না? আচ্ছা শোনো, একটা কথা শুধবো তোমায়। আমার নাতিরে যে বিনা পয়সার কিডনি দিয়েছে, সে কে গো? তার পায়ে একটা পেন নাম করতাম। সে যে আমার কাছে ভগবান গো। ও তাকে আগেই অপারেশন ঘরে নিয়ে গেছে? আচ্ছা। হে ঈশ্বর, হে বাবা মহাদেব, তারও মঙ্গল করো। 7 ঘন্টা তো পেরিয়ে গেল, কেউ তো কিছু বলছে না। সিস্টার দিদি বলেছিল, ওই ঘরের লাল বাতিটা নিভলে বুঝবে অপারেশন শেষ হয়েছে। আমার আমার বুকের ভেতরটা কেমন করছে কেন? মাথাটা কেমন যেন ঘুরছে। আমার কানু ভালো হয়ে যাবে তো? যদিও সোনামা বলেছে চিন্তার কিছু নেই, অপারেশনও হয়তো ও নিজের হাতেই করছে, কিন্তু কাল থেকে একবারও তো দেখতে পেলাম না সোনামাকে। শরীরটা শরীরটা কেমন কেমন। ওই তো ডাক্তারবাবু ঘর থেকে বেরোলো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার কানু
আমার কানু কেমন আছে? ঠিক আছে? কি বললেন? ভালো আছে? অপারেশন ভালো হয়েছে? নতুন কিডনি বসেছে ওর শরীরে? জয় মা! মা গো, তুমি আছো মা? ওকে একটু দেখতে পাবো? ও এখন না, আরও 2 ঘন্টা পরে। আচ্ছা, আমি এখানেই আছি। আচ্ছা ডাক্তারবাবু, আমার সোনা মা মানে ডাক্তার হিয়া মুখার্জির সাথে একটু কথা বলতে পারবো? সেই তো অপারেশন করলো, তার সাথে একটু দে উম, চোমা চলে গেল। ও সিস্টার দিদি, ডাক্তার হিয়াকে একটু দেখে দাও না গো। আমি একটু কম। ও মা, এও চলে গেল। কাকে ডাকি? ওই তো টিচার দাদা। ও টিচার দাদা, টিচার দাদা, একটু দাঁড়াও না। বলছিলাম কি, আমার নাতিরে যে কিডনি দিল, সে কেমন আছে তুমি বলতে পারবে? ও, পারবে না? এও তো চলে গেল। কি যে হচ্ছে কিছু ঠাউর করতে পারছি নে। কানও ঠিক আছে, কিন্তু যে কিডনি ও কি সাদা কাপড়ে ঢেকে অপারেশন ঘর থেকে কাকে বার করছে ওরা? একটু দাঁড়াও, একটু দাঁড়াও। একে একে আমার কানুকে কিডনি দিয়ে প্রাণ বাঁচিয়েছে। কিন্তু ওর কি হয়েছে? কি বললে? ও ও আর নেই? এ কি সর্বনাশ হলো! এ তোমার কেমন বিচার ঠাকুর, যে মানুষটা একটা কিডনি দিয়ে একটা শিশুরে নতুন জীবন দিল, তাকেই নিয়ে নিলে! ডাক্তারবাবু, ডাক্তারবাবু, একবার একবার ওর মুখের কাপড়টা সরান। একবার আমাকে ঈশ্বর দর্শন করতে দিন গো। এ এ আমি কি দেখছি? না না, ভুল ভুল দেখছি আমি। এ হতে পারে না। সোনা মা, আমার সোনা মা, তুমি আমার কানুরে কিডনি দিয়ে নতুন জীবন দিয়ে গেলে। নাতিকে ফিরে পেয়ে আমি যে আমার মেয়েকে হারিয়ে ফেললাম গো। আমার সোনা মাও আমাকে ছেড়ে চলে গেল। কেন মা, কেন করলে এ কাজ? নিজে এত বড় ডাক্তার হয়েও কেন নিজেকে বাঁচাতে পারলে না? কেন পারলে না? কেন কেন কেন? হ্যাঁ, এটা কি ডাক্তারবাবু? চিঠি কে দিল? আমার সোনামা দিয়ে গেছে আমায়? সে কি? মা, কানুর কিডনির জন্য অনেক খোঁজ খবর করার সময় ছিল না। খুব তাড়াতাড়ি কিডনি না দিলে ওকে বাঁচানো যেত না। আমার সব রিপোর্ট ওর সাথে মিলে গিয়েছিল। তাই ভাবলাম, এ জীবন তো তোমারই দেওয়া। তুমি না থাকলে ডাক্তার হওয়া তো দূরের কথা, বড়ই হয়তো হতে পারতাম না। আমি জানি কানুকে ঘিরেই তুমি বেঁচে আছো। মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, সে চেষ্টাও করিনি। শুধু চেয়েছি সারা জীবন কষ্ট পাওয়া মানুষটা, অন্যের জন্য বেঁচে থাকা মানুষটা আজ নিজের নাতির জন্য বাঁচুক, তার মুখে একটু হাসি ফুটুক। জানি না এই অপারেশনের পরে আমি বাঁচব কি না। যদি বেঁচে থাকি, তুমি, আমি, কানু, আমরা সবাই আবার একসাথে থাকবো। আর যদি না থাকি, কানুকে আমার মতন যত্ন করে বড় করো, পড়াশোনা শিখিয়ে ওকে বড় ডাক্তার করো। আমি আমার সমস্ত টাকা পয়সা বাড়ি ঘর তোমার নামে লিখে রেখেছি। তোমরা কলকাতায় চলে এসো, কানুকে কলকাতার বড় স্কুলে ভর্তি করো। কানুর পড়াশোনার জন্য কোনো দিন টাকার অভাব হবে না। জানো তো মা, ডাক্তার হবার আগে আমাদের একটা শপথ নিতে হয়, যে কোনো মূল্যের বিনিময়ে
আমরা রোগীর প্রাণ বাঁচাতে বাধ্য থাকব। সেই শপথ আমি রেখেছি মা, সেই শপথ আমি প্রাণ দিয়ে রক্ষা করেছি। কানুকে ভালো রেখো, তুমি ভালো থেকো, আমার প্রণাম নিও মা, ইতি তোমার সোনা মা।